আচ্ছা, আমরা বলেছিলাম ন্যারেশন দুটো ক্লাসে শেষ করব, তাই তো? আগের দিন অনেকটা করানো হয়েছে। আগের দিনের ন্যারেশন একরকম ছিল, আজকের ন্যারেশন আরেক রকম। আজকের ক্লাসটার মধ্যে দিয়ে ন্যারেশনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আমাদের একদম রেকর্ডেড ক্লাস থেকে গেল, আমরা লাইভ ক্লাসও করলাম। এরপর কি চাই? এরপর শুধু প্র্যাকটিস চাই। তো আজকে ন্যারেশন করার পর আমরা পরের সপ্তাহ থেকে ভয়েস চেঞ্জ শুরু করব। ভয়েস চেঞ্জটা আমি চেষ্টা করব দুদিনে শেষ করতে। দিয়ে এরকম গ্রামারের কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো ম্যাক্সিমাম পারে না, বোঝে না, সেরকম 5-6টা টপিক আমি পরপর তাড়াতাড়ি 2 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। তারপরে বাদ বাকি সময়টা যেটুকু চলবে শুধু প্র্যাকটিস চলবে। বছরের প্রথমে আমরা একদম কমপ্লিট করে নিলাম টপিকগুলো, ঠিক আছে? তারপরে আমাদের শুধু প্র্যাকটিস চলবে, তখন আমি প্র্যাকটিস সেট দেবো সবাইকে, যেখানে ন্যারেশন থাকবে, ভয়েস থাকবে, সব রকম থাকবে। 8টা 9টা টপিক, গ্রামারের ভিত মজবুত হবে। যারা কনসিস্টেন্সির সাথে ঠিকঠাক করবে তারা জিনিসটাকে নিতে পারবে। আর সবাই তো কনসিস্টেন্সি নয়, দেখছিস তাই অনেক কজন আসেনি। আসেনি বলে সমস্যা নেই, তারা যদি বাড়ি থেকে ক্লাসটা করে নেয় তাহলে তারা তাদেরটা ঠিক আছে। কিন্তু বয়সটাই আমাদের সমস্যা। আমাদের এই বয়সটাই হচ্ছে, মানে 10 জনের মধ্যে 7জন কনসিস্টেন্স থাকবে না, 3জন থাকবে। আর আমাদের এই মানে বয়সের পরে সফলও আমরা এই মানে 10 জনের মধ্যে 2জন সফল হবে, 8জন হবে না। এটাই বাস্তব। তো আমরা যদি সফলের নিজেকে নিতে চাই, হতেই পারে কোনোদিন খুব সমস্যা, আসতে পারলাম না, কিন্তু সেদিন কি করা হলো সেটা যদি আমরা একদম পাই টু পাই কালেক্ট করতে পারি, তাহলে আমাদের ট্র্যাক ঠিক আছে। কারণ প্রত্যেকদিন আসাটা সমস্যা, হতেই পারে বিভিন্ন সমস্যা, না আসা দিনটার জিনিসটা আমাকে কালেক্ট করতে হবে। এটা তোমাকে কেউ বলবে না, কেউ কিচ্ছু না, তুমি কালেক্ট না করলেও কিছু হবে না, কন্টিনিউ মানে সময় স্রোত তার নিজের গতিতে চলবে। নিজেরটা নিজেকে বুঝতে হবে, যার জন্য ক্লাসটা পুরো রেকর্ড করা হচ্ছে, যাতে রেকর্ডেড ভার্সনটা আমরা পাই। এবং গ্রুপ করা হয়েছে, গ্রুপে দেওয়া হবে ক্লাস রেকর্ডিং ক্লাসগুলো, যাতে আমরা বাড়িতে একবার রিভাইজ করে নিই। তো আমি আমার একটা সিস্টেমে চলছি, তোরা একটু সিস্টেমে চল, দেখ ভালোই হবে। আচ্ছা, আগের দিন ন্যারেশন আমরা যেটা করেছি সেটাতে ন্যারেশনের কোন দিকটা দেখেছিলাম? প্রোনাউনের পরিবর্তনটা বিশেষভাবে ছিল। ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে, থার্ড পারসন নো চেঞ্জ। ওই পরিবর্তনের সাথে আরো বেসিক ন্যারেশনের জিনিসগুলো সব ছিল আগের ক্লাসটা। যারা আগের ক্লাসটা করেনি তাদের সবার আগে ওই ক্লাসটা করা দরকার, ঠিক আছে? আজ তাহলে আগের ক্লাসটা এবার হতেই পারে কেউ আসেনি, কারো মিস গেছে, আমি তো বলছি রেকর্ডেড ক্লাস রয়েছে, এটা করতে হবে। এবার বলবে না স্যার আরো তো বিভিন্ন জায়গায় রেকর্ডেড ক্লাস আছে, তার কাছে গুছিয়ে জিনিসটা পাবে না। এবং পেলেও তোমাকে যে করাচ্ছে সে তার পদ্ধতিতে তোমাকে পড়াচ্ছে, তুমি তারটা করলে বেশি ভালো তোমার জিনিসটা হবে। তো সমস্ত ক্ষেত্রে বুঝতে হবে যে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না। তো আগের ক্লাসে আমি যেগুলো দিয়েছি আজকের ক্লাসে সেগুলো থাকবে না। আজকের ক্লাসে আমরা ন্যারেশনের বাদ বাকি অংশটাই যাবো, বাদ বাকি আর কি আছে, যাতে ন্যারেশন করতে গিয়ে আমাদের কোনো সমস্যা না হয়। আমি যে ক্লাসগুলো করাচ্ছি এর মধ্যে থেকে ন্যারেশনের সমস্তটা তোমরা পারবে, তোমাদের পরীক্ষায় যা ন্যারেশন দেবে, ঠিক আছে? বাদ বাকি আরো এমন কিছু ন্যারেশন থাকে যেগুলো আমাদের এই দুদিনের ক্লাসের মধ্যে দেখা গেল মিস হয়ে যাচ্ছে, নেই, স্যার এটা বলেনি, সেটা আমরা প্র্যাকটিসের মধ্যে দিয়ে ক্লিয়ার করবো। ওইরকম সব খুঁটিনাটি যদি তুলতে হয় তাহলে দুদিনের ক্লাসটা হবে না। আমি দুদিনে ন্যারেশনের 90% কমপ্লিট করছি, হ্যাঁ? আর যদি 100% কমপ্লিট করতে হয় তাহলে ন্যারেশনটাকে 6 মাস কাটাতে হবে। তাহলে ওই 10%-এর জন্য অনেকটা সময় বোরিং লাগবে। আমরা 90% কভার করছি দুটো ক্লাসে, বাকি 10% আমাদের প্র্যাকটিসের মধ্যে দিয়ে হবে। তাই সবার কাছে খুব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমি মনে করি। তো সবাই মন দিয়ে করছে, আজকে আমাদের এনার্জি আছে তো? ন্যারেশনের টেন্সের পরিবর্তনের এবার কিছু নিয়ম, টেন্স অনুযায়ী পরিবর্তন। দেখো রুলস 1-এ আমি কি এনেছি, রিপোর্টিং ভার্ব। আচ্ছা, এই যে রিপোর্টিং কথাটা আমরা দেখতে পাচ্ছি, রিপোর্টিং কথাটা আমরা দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি? রিপোর্টেড কথাটা। আগের দিন আমি বুঝিয়ে দিয়েছি কোনটা রিপোর্টিং কোনটা রিপোর্টেড। কে বলতে পারবে? হাত তোলো, বলো অর্ক, রিপোর্টিং কোনটা? ওই যে মানে আমি একটা প্রথম সেন্টেন্সে আবশ্যিকটা হচ্ছে রিপোর্টিং, এই দিকটা হচ্ছে রিপোর্টিং আর এটা হচ্ছে রিপোর্টেড। এই দিকটা রিপোর্টিং, এটা রিপোর্টেড। এদিকের ভার্বটা রিপোর্টিং ভার্ব, এদিকের ভার্বটা রিপোর্টেড ভার্ব, ঠিক আছে? এদিকের লেখাটা রিপোর্টেড স্পিচ। এই জিনিসগুলোর ক্ল্যারিটি থাকা চাই সবার। আচ্ছা, এবার দেখো এখানে বলা হচ্ছে রিপোর্টিং ভার্বের টেন্স প্রেজেন্ট বা ফিউচার যদি হয়। এখানে অনেক কিছু তোমরা দেখবে না স্যার এর আগেও করেছি, এগুলো সব চেনা চেনা জিনিস রিভাইজ হচ্ছে, এবং আরো অনেক কিছু যেগুলো পাবে সেগুলো এর আগে আমি করাইনি। তো সমস্তটাই রয়েছে, তাই মন দিয়ে ক্লাসটা করব।
যদি প্রেজেন্ট বা ফিউচার হয়, কি ফিউচার হয়? রিপোর্টিং ভার্ব। তার মানে এই যে ভার্বটা, এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সের ভার্ব হয় অথবা ফিউচার টেন্সের ভার্ব হয়। প্রেজেন্ট টেন্স কি করে বুঝবো? ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে অথবা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস থাকবে, এটা থেকে বুঝাবো প্রেজেন্ট টেন্স। ফিউচার কি করে বুঝবো? শ্যাল উইল রইলো। বুঝতে পারছি? যদি এই জিনিসটা থাকে তাহলে কি হবে? টেন্সের কোনো পরিবর্তন হয় না, মানে ভেতরে আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না, প্রোনাউনের পরিবর্তন অবশ্যই হবে। ন্যারেশন মানেই প্রোনাউনের পরিবর্তন, কারণ একজনের কথা শুনে আরেকজন বলছে, প্রোনাউন তো পরিবর্তন হবে, যেটা আগের ক্লাসে আমরা ভালো মতো শিখেছি, কিন্তু টেন্সের পরিবর্তন হচ্ছে না। তাহলে লাইনটা কেমন হচ্ছে দেখো, এখানে সেইজ আছে, তাহলে সেইজটা সেইজই হবে, এস এ ওয়াই এস। সেইজটা যেমন আছে সেইজটা তেমনই থাকবে, কমা ইনভার্টেড কমা উঠে যাবে, উঠে গিয়ে কি বসবে? দ্যাট। আচ্ছা, এবার প্রোনাউনের পরিবর্তন হবে। প্রোনাউনের পরিবর্তন ফার্স্ট পারসন কাকে ফলো করবে? সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে কি? অ্যাডোর, আদর বা অ্যাডোর যা বলা যায়। তো সে যেহেতু ছেলে, তাহলে ছেলে হিসেবে আমরা এখানে হি বসিয়ে দিলাম। আচ্ছা দেখো, এবার দেখো হ্যাভ হ্যাজ ভি3, তাই না? তাহলে হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে কি আছে? ভি3। তাহলে এটার কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাভ কার সাথে বসে? আই এর সাথে। এই হ্যাভ কার সাথে বসে? প্লুরালের সাথে আর আই এর সাথে, আই ইউ এবং প্লুরালের সাথে। আর হ্যাজ কার সাথে বসে? সিঙ্গুলারের সাথে, তবে আই এর সাথে বসে না। একটু এইরকম ভাবে জিনিসগুলোকে আমরা পরিষ্কার করে নেব। তাহলে দেখো মানে হি এর সাথে আমি তাহলে বলবো স্যার হ্যাজ কেন হলো? তো এটা তো হ্যাভ ছিল, আই ছিল বলে, তাই এখানে হি আছে, হি এর সাথে তো আমার হ্যাজই বসবে। টেন্সের তো কোনো পরিবর্তন হলো না, তাই না? টেন্সের কি কোনো পরিবর্তন হলো? হলো না। তা মাইটা হয়ে যাবে হিজ। ডিউটি, এটা কি করে হলো? প্রোনাউন নিয়ে আজকে খুব একটা বেশি কিছু আমি বলবো না, যেহেতু আগের ক্লাসে আমি প্রোনাউনটাই বেশি কন্টিনিউ করেছিলাম। তাও আমি দুই একটা জায়গায় একটু বলে বলে দেবো যাতে একটু রিভাইজ হয়, কিন্তু বিশেষভাবে আমি বাকি জিনিসের দিকে আজকে আমি বলবো। প্রোনাউন বিষয়ক সমস্যা থাকলে আগের ক্লাসটা ভালো করে সবাইকে দেখতে হবে। রিনা সেইজ, দেখো এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স। কি করে বুঝলাম? এই যে ভার্ব শেষে এস বা ইএস আছে, তাহলে এখানেও দেখো কোনো পরিবর্তন হলো? হলো না। দ্যাট বসলো। দেখো উইল আছে, তাই না? এই যে উইল রইলো, ডু আছে, টু আছে, যা আছে সেম বসে গেল সব। একদম সিম্পল ভাবে নিতে হবে। হ্যাঁ, এটা প্রোনাউনের পরিবর্তন হলো, আইটা পরিবর্তন হয়ে সি হলো, সেটা তো আমাদের প্রোনাউন অনুযায়ী, তাই না? আই হচ্ছে ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে রিনা, রিনা হচ্ছে মেয়ে, তাহলে মেয়ে হলে তার পরিবর্তে কি বসাবো? সি। যদি ছেলে হয় হি। এটা সাবজেক্টিভ ক্ষেত্রে। যদি অবজেক্টিভ ক্ষেত্রে এদেরকে বসাতে হয় তাহলে ছেলে হলে কি বসাবো? হিম। মেয়ে হলে হার। এগুলো আমরা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আরো আমাদের ক্ল্যারিটি আসবে। তাহলে এখানে বাদ বাকিটা বুঝেছি, বাদ বাকি জিনিস নিয়ে আর বলছি না। আমাদের 22টা পেজ আছে, এটা 4 নম্বর পেজ, তাড়াতাড়ি বোঝাতে হবে। আচ্ছা, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলে রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তিত হয়ে করেসপন্ডিং অনুরূপ হবে। তার মানে এখানে কি বলতে চাইছে, মানে যত সমস্যা সব হচ্ছে এই ভার্বটা পাস্ট টেন্স হয়ে গেলেই সব সমস্যা, সমস্যা কিছু না। মানে ন্যারেশনের পরিবর্তনটা মেন আসছেই হচ্ছে এই ভার্বের পরিবর্তনের মধ্যে দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেইড, আগে ছিল সেইজ। এই সেইড হলেই তখনই এই ভেতরের টেন্সের পরিবর্তনটা ঘটে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে সেইড এই যেখানে সেটাই বলা হচ্ছে। আমাদের রুলস জাস্ট একবার পড়বো, রুলস মুখস্থ করার দরকার নেই, ঘটছেটা কি সেইটা আমরা দেখবো ভালো করে। আচ্ছা দেখো এখানে সেইড আছে, সেইড আছে, তাহলে সেইডকে যেমন আছে তেমনই বসাবো। সেইডটা টোল্ড হতো কখন? আগের ক্লাসে এগুলো বলা হয়েছে, যদি তার সাথে টু থাকতো এবং তারপরে একটা অবজেক্ট থাকবে, সেইড টু থাকলেই তারপরে একটা অবজেক্ট থাকবে। এখানে কোনো অবজেক্ট নেই, তো তাহলে অবজেক্ট না থাকলে সেইড যেমন আছে তেমনই বসবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। আই ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্ট হচ্ছে হি, হি এর সাবজেক্টিভ ফ্রম হি হয়। আচ্ছা এবার দেখো ইট, ইটটা কি হয়ে গেল? এট। তার মানে আমাদের এখানে রুলস কি বলছে? প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট হবে, তার মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, যেটা আমরা রুলসে পড়া দিচ্ছি, কুইজে আজকেও পড়া দিয়েছি। বুঝা গেল? তো এটাই এখানে হয়েছে, ভার্বের ফার্স্ট ফর্ম ছিল, এই যে ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে গেল। তারপর এটা দেখো রিনা সেইজ আই প্লে ফুটবল, এই যে ভার্বের ফার্স্ট ফর্ম, এই যে ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে গেল প্লেড। বাদ বাকি যা আছে সেটা সিস্টেম অনুযায়ী চেঞ্জ হচ্ছে। কেউ কোথাও না বুঝতে পারলে আমাকে থামিয়ে জিজ্ঞাসা করো, কোথাও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না তবু আমি বলছি না, এটাতেই সমস্যা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টু পাস্ট, মানে আমরা তো টেন্স অনুযায়ী পরিবর্তন দেখবো, কারণ এখানে যখনই সেইড চলে আসছে বা পাস্ট টেন্সের ভার্ব চলে আসছে, তাই না, তখনই তো পরিবর্তন হবে। সব জায়গায় সেইড থাকবে এমন কোনো ব্যাপার নেই।
আস্কড থাকতে পারে। তো যে ভার্বই থাকুক সেটা যদি পাস্ট টেন্সের ভার্ব হয় তখনই পরিবর্তনটা হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is are ভার্বের আইএনজি, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হবে, তার মানে ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি। তাহলে দেখি সেই পরিবর্তন কি হচ্ছে, এই যে am is are ভার্বের আইএনজি, এই যে ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি। দেখো আর কিছুই নেই, আর সিম্পল যা আছে আমাদের সিস্টেম অনুযায়ী চলছে। এটাই তো সিস্টেম, তো পুরানো ওই প্রত্যেকটার সাথে যদি প্রোনাউন দেখিয়ে যায় তাহলে পারবে এতগুলো ক্লাস ইয়ে করতে। হ্যাঁ হ্যাঁ, তা মেয়ে যদি তোমার ফিল হয় তোমার মেয়ে, তাহলে তুমি করবা তোমার মতো, ঠিক আছে। আমি ছেলে মেয়ে প্রোনাউনে সেই অনুযায়ী আমরা করব, আমি যেটা ফিল করছি সেটা করব। আচ্ছা, বাকি যেটা আমি বোঝাতে চাইছি সেটার দিকে ফলো করো। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কি হবে, পাস্ট পারফেক্ট। এটা প্রেজেন্ট পারফেক্টে নেই, এটা একটু ঠিক করে নিতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট করতে হলে কি করতে হবে, আই হ্যাভ রিটেন, I have written, তাহলে he said I have written a letter। আচ্ছা তাহলে কি করব, তাহলে he said যেমন আছে তেমনই থাকবে, তাই না, যেহেতু অবজেক্ট নেই, কমা ইনভার্টেড কমা উঠে কি হবে, দ্যাট, হয়ে গেল। আচ্ছা আই হচ্ছে ফার্স্ট পারসন, কাকে ফলো করবে, সাবজেক্ট হচ্ছে হি এর পরিবর্তে হি বসবে। এই যে হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম থাকলে আমরা হ্যাড ভি3 রুলসে পড়েছি আমরা সব, আজকে রুল ওই রুলস এর পেজটা আজকে আমাদের খুব কাজে লাগবে, আগের দিনও কাজে লেগেছে, ওখানে আগের দিনও রয়েছে খুব। আমরা কিন্তু ক্লাস করছি কিন্তু জিনিসগুলো এখন মনে থাকছে, আগামী দিন আস্তে আস্তে একটু ঝাপসা হতেই পারে, কিন্তু রুলস এর ওইটা যেন থাকে। মানে আমি ক্লাস করিনি, ন্যারেশনের কোনো পদ্ধতি জানি না, শুধু রুলস মুখস্থ করছি, তুমি কিচ্ছু পারবে না ন্যারেশনের। রুলসটা কখন কাজে লাগবে, আগে ক্লাস বুঝে গেছি তারপর রুলসটা আমি মুখস্থ করব, ঠিক আছে। তো ক্লাস হয়ে গেলে এবার রুলসটা হচ্ছে আমাদের মেন আর কি, শর্ট নোটস এর মতো ব্রহ্মাস্ত্র, ওইটা দিয়েই তো আমার বাদবাকি সব হবে। তাহলে এই জায়গাটা বুঝেছি। পরের পেজে দেখো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, তাহলে পরিবর্তন হয়ে কি হবে, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, ব্যাস এটাই তো হয়েছে। দেখো বাদ বাকি তো সিস্টেম অনুযায়ী সব পরিবর্তন হচ্ছে, তাই তো। আর এবার পরিবর্তনগুলো কিন্তু একটা জিনিস ভালো করে বুঝবে, সিম্পল পরিবর্তন কিছুই না, শুধু প্রেজেন্টটা পাস্ট টেন্সে পরিবর্তন হচ্ছে, মানে ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেল পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, মানে এই অনুযায়ী, মানে এমন মুখস্থ কঠিন মুখস্থ করে রাখতে হবে এমন কিছুই তো না, একদম সিম্পল। এটার ইনডিফিনাইট থাকলে ওটার ইনডিফিনাইট হবে, এটার কন্টিনিউয়াস থাকলে ওটার কন্টিনিউয়াস থাকবে, এইভাবে জিনিসগুলোকে নিয়ে সহজ, কোনো জটিলতা নেই। ন্যারেশনের রুলস মুখস্থ রাখা বেশি সহজ যদি বুঝতে পারি। আচ্ছা দেখো এবার কি আছে, পাস্ট ইনডিফিনাইট, তাহলে প্রেজেন্টের সব কটা হয়ে গেল, এবার পাস্ট এবার বিষয়টা, এবার পাস্ট ইনডিফিনাইট থাকলে কি হবে, কারণ আমাদের টেন্সের তো মেন আর কি তিনটে ব্লক, তাই না, আমাদের এই ব্লকে থাকলে আমরা এই ব্লকে যাচ্ছি, তাই তো। হ্যাঁ এবার এই ব্লকে থাকলে কোথায় যাব, এবার এই ব্লকে থাকলে এই ব্লকে যেতে হবে না, এই ব্লকে থাকলে এই ব্লকেরই আবার এবার সিঁড়ি ধাপ বাই ধাপ যাবে। সেটা কিভাবে হচ্ছে দেখো, মানে এই ব্লক থেকে এই ব্লক, এটা তো পরিষ্কার মনে থাকবে, কিন্তু এই ব্লকে যদি থাকে সেটা কিন্তু পাশের ব্লকে যাবে না। মানে আমি বলতে চাইছি এই ব্লকটা আর কি প্রেজেন্ট টেন্সের ব্লক, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার। প্রেজেন্ট থাকলে পাস্টে যাবে, কিন্তু পাস্ট থাকলে ফিউচারে যাবে না, আর পাস্ট থাকলে প্রেজেন্টেও যাবে না, পাস্ট থাকলে পাস্টেরই চেঞ্জ হবে। সেগুলো দেখো, দেখলে বুঝতে হবে। পাস্ট ইনডিফিনাইট থেকে আমি কোথায় যাচ্ছি, পাস্ট পারফেক্টে যাচ্ছি, পাস্ট ইনডিফিনাইট পাস্ট পারফেক্ট। আচ্ছা তাহলে ইনডিফিনাইট মানে ভার্বের সেকেন্ড ফর্ম, আর পারফেক্ট মানে হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম, বাদ বাকিটা আমাদের সিস্টেম অনুযায়ী পরিবর্তন হয়েছে। ক্লিয়ার সবার। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি, হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম। টেন্স যদি কারণ মুখস্থ না থাকে তাহলে হবে না, যার জন্য আমি টেন্স কেন করি, কবে থেকে টেন্স করে আছি, কেন করছি, টেন্স তুমি যদি ভালো না জানো তুমি ন্যারেশন ভয়েস কোনো কিছুই পারবে না। তাহলে টেন্সে যদি কারো ঘাটতি থাকে, আমি আবার বলছি টেন্সের রুলস সমেত কিন্তু আমি নোটসটা দিয়েছি এবং টেন্সের ক্লাসও আপলোড করা হয়েছে, আমরা দেখে নেবো। টেন্সটা যেন একদম মুখস্থ থাকে, তুই আমাকে ধর 12টা টেন্সের যে কোনো জায়গার ফরমেশন ধর, আমি বলে দেবো। তোদের মধ্যে অনেকে আছে আমি যে কোনো জায়গার ফরমেশন ধরলে বলে দিতে পারবি, আর অনেকে আছে ধরলে পারবি না, ওই অনেকে যারা ধরলে পারবি না তাদের জন্য বলছি তোরা ন্যারেশন ভয়েস কোনোদিন শিখতে পারবি না। 12টা টেন্সের রুলস একদম মুখের মধ্যে থাকবে,
যদি না থাকে মুখে করে নিয়ে আয় পরের দিন, একদম মুখস্থ করে একদম চিবিয়ে খেয়ে আয়। বারবার বলছি, গ্রামার ইংলিশ যদি শিখতে হয় তাহলে টেন্স তোমাকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ আমার মনে আছে, কিন্তু এই মুহূর্তে দিলে ফট করে পারবো না, তোমাকে ফট করেই পারতে হবে, সময় নেওয়া যাবে না। টেন্সের নাম বলার মাত্রই উত্তর দিতে হবে। তুমি যদি একটু সময় নাও তার মানে তোমার টেন্স রেডি নেই। তুই আমাকে ধর, আমি এক মুহূর্তও সময় নেবো না। টেন্সের ফরমেশন দিয়েছি, একটা জায়গায় লিখে সারাদিন পকেটে নিয়ে দরকার হলে ঘোরো, রাস্তাঘাটে বেরো, মাঝে মধ্যেই দেখবা, যখন দেখবা তোমার বন্ধুটা ফোন ঘাটছে বা কিছু পাচ্ছ না, কাজ পাচ্ছ না, তুমি ওইটা নিয়ে মুখস্থ করো, কদিন কাটাও না, দেখো না কি হয়। বাকিদের থেকে একটু আলাদা হতে হবে তো, তা নাহলে ইউনিক কি করে হবো? লাইফটা অন্যরকম ভাবে কাটাতে হবে, তা নাহলে তো সব রয়েছে মানে দলে 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 তো সব ভেড়ার দল তো দৌড়াচ্ছে সব একটার দিকে। তো ভেড়ার দলের মধ্যে থাকলে তুমিও ভেড়ার দল হবা। তুমি যদি ভেড়ার দলের মালিক হতে চাও তাহলে বাকিদের থেকে একটু আলাদা কিছু করতে হবে, কিছু তো আলাদা আমায় করতেই হবে, যেটা দেখে লোকে বলবে অদ্ভুত পাগল। কিন্তু সে অদ্ভুত এবং পাগলামি কোন জিনিসটা নিয়ে করছে? সে তার কেরিয়ার গঠনের জন্য পাগলামি করছে, এবং সেটা লাগবে এখন পাগলামি, কিন্তু একটা সময় পর সেটা হয়ে যাবে অন্য লেভেলের একটা জিনিস, যেটা বাকিদের যারা পাগলামি বলছিল তাদেরকে তুমি তখন রুল করবে। হ্যাঁ, তখন তোমাকে তারা সম্মান করবে। সেই দিনটা যদি দেখতে হয়, কিছু ভালো জিনিস যেটা প্রয়োজনীয় তার জন্য পাগলামি করতে হবে। আচ্ছা এবার দেখো পাস্ট পারফেক্ট টু, হ্যাঁ এটাতে পাস্ট কন্টিনিউয়াস, এটাতে তো দাঁড়া প্রথম থেকে দেখে নি। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ আর ভার্বের আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড বিন। হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, এটা ভার্বের আইএনজি হবে, তাহলে এটা কি হবে? রাইটিং হবে, তাই তো, হ্যাড বিন রাইটিং। দেখ এটা উমা খুঁজে পেয়েছে, বাকিদেরকেও বলা উচিত ছিল। স্যার পড়াচ্ছে মানে আমরা অন্ধের মতো পড়বো না, ভুল পেলে সেটা বলবো, কারণ এত বড় পিডিএফ রেডি করা হয়েছে, দুই একটা জায়গায় ভুল হতেই পারে, সেটা আমরা দেখে বলে দেবো। তাহলে রাইটিং, WRITING, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো পাস্ট পারফেক্ট থাকলে কি করব? পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে। এখানে আমি কি লিখেছি? রিকোয়ার নো চেঞ্জ, মানে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তাহলে পাস্ট মানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করব, কিন্তু পাস্ট পারফেক্ট থাকলে কোনো পরিবর্তন হবে না। তাহলে হ্যাড থাকলে হ্যাডই থাকবে, হ্যাডের পর ভিতরি থাকলে হ্যাডের পর ভিতরিই থাকবে, ব্যাস এটাই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা তারপর দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি করব? এটাও কোনো পরিবর্তন তাহলে হবে না। কি মজার, কি সুন্দর, কোনো পরিবর্তনই করবো না, নাও কোনো ঝামেলাই নেই। হ্যাঁ, পারফেক্ট পাস্ট পাস্ট পারফেক্ট হয়ে গেলে খুব মজা, কারণ ওখানে শুধু হ্যাড একাই রাজত্ব করছে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেলে দুজন রয়েছে, হ্যাভ আর হ্যাজ, ওই জায়গাটাতে আমরা সব জেনে বুঝেও মাঝে মধ্যে ভুল হয়ে যায়। কিন্তু পাস্ট হয়ে গেলে কোনো ঝামেলাই নেই। দেখো আমি কিন্তু পুরোটা বাদ বাকি গুলো কিন্তু বলছি না, বাদ বাকি বলতে হবে। এখানে আই ছিল ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? সাবজেক্টকে, রিজু হচ্ছে ছেলে, তার পরিবর্তে কি হবে? হি, ব্যাস বাদ বাকি যা আছে সব লিখে দাও, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে। এসব আমি বলছি না, কারণ এগুলো অনেক বলা হয়েছে, তাই তো। আচ্ছা এবার দেখো আমাদের টেন্স অনুযায়ী পরিবর্তন আমরা শিখে গেলাম। এই টেন্স অনুযায়ী পরিবর্তন আমাদের একদম লো লেভেলের ক্ষেত্রে দেয়, হায়ার লেভেলের ক্ষেত্রেও দেয়। লো লেভেলে টেন্স অনুযায়ীটাই বেশি থাকে, কিন্তু হায়ার লেভেলে টেন্স অনুযায়ীর সাথে আরো কিছু থাকে, যেটা আগের দিন ক্লাসে আমরা কিছু শিখেছি, আজকের ক্লাসেও কিছু শিখবো। দেখো এইগুলো ভালো করে মন দাও। দেখো ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের মূল ভার্বের পূর্বে যদি শ্যাল, মানে আমরা এক কথায় যেটা বুঝবো, যদি দেখতে পাই শ্যাল, উইল, ক্যান, মে, মেক, এগুলোকে সব কি বলে? কজেটিভ ভার্ব বলে, ঠিক আছে। আচ্ছা আর কি পজিটিভ ভার্ব হিসেবে ধরো কাজ করছে একটা সেন্টেন্সে? আর কি লেট, ডেয়ার, এগুলো কি সাহস করা অর্থে বোঝায়। তো এই সব যদি থাকে তাহলে টেন্স পরিবর্তিত হলেও এদের পরবর্তী যে মূল ভার্ব তার কোনো পরিবর্তন হবে না, মানে এদের পরিবর্তন হবে। শ্যাল উইল থাকলে উড হবে, কিন্তু শ্যাল উইলের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা যেমন তেমনই থাকবে, মানে সেই ভার্বের ফার্স্ট ফর্মই থাকবে। এটা আমি এর আগেও বলেছি, মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে এদের পরে ভার্বের ফার্স্ট ফর্মই থাকবে, সেই ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধু এদের পরিবর্তনটা হবে। হ্যাঁ না, এটা নতুন একটা জায়গার রুলস নিয়ে এসেছি, মানে এবার মানে ডিরেক্ট ন্যারেশন পরিবর্তনের আরো কিছু নিয়মের মধ্যে 1 2 3 4 করে যাচ্ছি। আচ্ছা দেখো এখানে আমরা কি পাচ্ছি? শ্যাল, তাহলে শ্যাল থাকলে উড বসবে। এই জায়গাটা ভালো করে মনে রাখো, শ্যালের জায়গায় যদি এখানে উইল থাকতো তবুও উড বসতো। এবার এরপরে যে ভার্ব আছে ডু,
এই ডুটা কিন্তু ডুই রইলো, ডু এর কিন্তু কোনো পরিবর্তন হলো না। হ্যাঁ, এটাই এখানে বলা আছে। এই এত কিছু লেখাতে এই একটা কথাই মেন এখানে বলছে, যেটা আমি শর্টকাটে বললাম। বুঝেছি সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা মূল ভার্বের পূর্বে ব্যবহৃত যদি কুড, মাইট, অট এইসব থাকে এবং ইউজ টু ইনডিরেক্ট ন্যারেশনে মানে অপরিবর্তিত থাকবে। এখানে কি বলছে দেখো, সেন্টেন্সের মধ্যে দেখো, এখানে আছে কুড, হ্যাঁ এখানেও আছে কুড, তাহলে কুডের পরিবর্তন হলো? পরিবর্তন হলো না। ক্যান থাকলে কুড হতো, কিন্তু কুড থাকলে কুডের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে মূল ভার্বের পূর্বে, মানে মূল ভার্ব মানে এটাই তো মূল ভার্ব, যে গিভ এটা হচ্ছে মূল ভার্ব, তাহলে এর পূর্বে মানে আগে, মূল ভার্বের পূর্বে ব্যবহৃত কুড, মাইট, অট, টু এইসব যদি থাকে এবং ইউজ টু, তখন কি হবে? ইনডিরেক্ট ন্যারেশনে এগুলো অপরিবর্তিত থাকবে, মানে এইগুলো যা আছে এগুলো তাই থাকবে, এটাই এক কথায় বলছে। ঠিক আছে, আগেরটা আমরা কি দেখলাম? শ্যাল উইল থাকলে উড হলো, ক্যান থাকলে কুড হলো, মে থাকলে মাইট হলো। এখানে বলছে এই যে যেটা হয়ে গেছে পরিবর্তন, মাইট, কুড, মানে যা যা হয়ে গেছে, উড, যা পরিবর্তন হয়ে গেছে ওগুলো যা আছে তাই থাকবে, এগুলো কোনো পরিবর্তন হবে না। স্যার হ্যাঁ, বলছিলাম এটা কুডটা পরিবর্তন হবে না, তাহলে কি তারপরে যে মানে ভার্বটা হবে সেটাও ভার্বেরও পরিবর্তন হবে না। এটা তো আমাদের ন্যারেশনের রুলস, কেন এটা তো আমি এর আগেই বলেছি যে আমাদের মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্ব, মানে যে কোনো ভার্বের কোনো পরিবর্তন হয় না। আমরা শ্যালটাকে যেমন বলছি মোডাল ভার্ব, শুটটাকেও তো মোডাল ভার্বই বলছি। মোডাল অক্সিলারি ভার্বের যে ফ্যামিলি, আমি ভার্ব নিয়েও একটা ক্লাসের আগে করেছি, কি কি ভার্ব আছে সব বিশ্লেষণ করা হয়েছে। তোমরা চাইলে ওই ক্লাসটা দেখে ভার্বটাকে আগে বুঝে নাও, কি কি ভার্ব, কোন ভার্বের কি নাম, সেটাও আমি করিয়েছি, সব আছে, যদি আমরা চাই সব পাবো। আচ্ছা দেখো, রিপোর্টেড রুলস টু কি বলছে? রিপোর্টেড স্পিচে মাস্ট এবং রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলেও ইনডিরেক্ট স্পিচে মাস্টের কোনো পরিবর্তন হয় না। তাহলে মাস্ট যদি থাকে, মানে এখানে যদি মাস্ট থাকে, মাস্টের কোনো পরিবর্তন হয় না। আবার চিরকালীন বাধ্যবাধকতা না বোঝালে মাস্টের পরিবর্তে হ্যাড টু বসবে, মাস্টের পরিবর্তে হ্যাড টু। যদি চিরকালীন বাধ্যবাধকতা মানে মাস্ট, এটা সবাইকে করতেই হবে, বাধ্যবাধকতা, তখন মাস্টের কোনো পরিবর্তন হবে না। আর যদি এই বাধ্যবাধকতা না থাকে, তখন মাস্টটা পরিবর্তন হয় হ্যাড টু হবে। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্ট পরিবর্তন হয়ে হ্যাড টু হয়েছে, কেন হয়েছে? তাহলে সেন্টেন্সের মানেটা বুঝে নি। মানব সেইড আই মাস্ট গো দেয়ার, মানব বলেছে আমার অবশ্যই সেখানে যাওয়া উচিত। ঠিক আছে, তো এটা চিরকালীন বাধ্যবাধকতা ব্যাপার তো নয়, তাই এটা পরিবর্তন এখানে হ্যাড টু হলো, ব্যাস এটাই, এটাই এইটুকুই জাস্ট জেনে রাখবো, আর এই নিয়ে বেশি গবেষণা করতে হবে না। আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে এই ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করে বুঝে নেবো। আচ্ছা দেখো, এখানে কি আছে? রিপোর্টেড স্পিচ যদি কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য প্রকাশ করে, তাহলে রিপোর্টিং ভার্বের টেন্স যাই হোক না কেন, রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। মানে এখানে সেইড আছে, মানে স্যার বলেছে পরিবর্তন হবে, কিন্তু এখানে সেইড আছে, কিন্তু স্যার আমি দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন নেই, নোজ ছিল নোজ, নোজই আছে। কেন হলো? কারণ এটা চিরসত্যর মধ্যে পড়ছে। লাইনটার মানে কি? দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ মানুষটি বলেছে, নেসেসিটি নোজ নো ল, মানে নেসেসিটি কোনো ল, আইন মানে না, এটা একটা চিরসত্য ঘটনা, মানে এটা এটা হয় না কখনো, এটা একটা চিরসত্য ঘটনা। নেসেসিটি মানে প্রয়োজনীয়তা, মানে আমার যখন কোনো কিছুর প্রয়োজন তখন আর আইন বলে কিছু হয় না। মানে আমার 3 দিন আমি খাইনি, হ্যাঁ 4 নম্বর দিনে খাবার পেয়েছি, বাড়িতে ভাতের হাঁড়িটা রয়েছে, আমি কোনো আইন মানবো? হ্যাঁ, তখন কি মানবো? সকাল বাজে 10টা, আমায় তো খেতে হবে দুপুর 2টোর সময়, মা খাবার বেড়ে দেবে, থালায় বেড়ে দেবে, কত কিছু, আমি কি তখন মানবো? আমরা তো ফিলই করতে পারছি না। 3 দিন তো স্যার জীবনে কোনোদিন আমি না খেয়ে থাকিনি, আমাদের মা বাবারা এত ভালো। মানে তোরা যদি আমার বাড়িতে থাকতিস, যারা একটু ডিস্টার্ব মাইন্ডে থাকতিস, তাদেরকে আমি আগে সবার আগে না খাওয়া দিনগুলোর কষ্টটা বোঝাতে চাইতাম। জীবনটা যদি ফিল না করতে পারিস, আগে দুদিন না খেয়ে থাক, তাহলে বুঝবি জীবনটা কতটা কঠিন, আমরা কত কিছু পেয়েছি যেগুলো আমরা ফিল করতে পারছি না। তার মানে ওই তখন আর কোনো কেউ আইন মানবে না, সিস্টেম মানবে না, তখন তাড়াতাড়ি খেতে হবে, এটাই বলছে। সেটা আমি খাওয়া দিয়ে জাস্ট উদাহরণ দিলাম, নেসেসিটি মানে যে কোনো জিনিস হতে পারে।
একটা চারিদিকে দাঙ্গা হাঙ্গামা লেগেছে, চারিদিকে একদম উল্টা পাল্টা, এটাও তো একটা প্রয়োজনীয়তা। তখন মানুষ কোনো আইন মানবে না, যেটা প্রয়োজন সেটা সে করবে। এটাই জাস্ট, এই সেন্টেন্স নিয়ে আমরা এখন গবেষণা করব না। আমরা যেটা শিখলাম চিরন্তন সত্য যেটা যদি বোঝায়, মানে এটা সবসময়ের জন্যই তো এটাই এটা সবসময়ের জন্যই এটা এরকমই, তখন আমরা টেন্সের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, ওটাও তো এটার এক্সাম্পলের মধ্যেই পড়ে। হ্যাঁ, ওটাও আমি যা আছে তাই লিখবো, তখন কোনো পরিবর্তন হবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওটাও ওরকমই। আচ্ছা, ভার্ব এক্সপ্রেসিং ইমপ্রবাবল অর ইম্পসিবল কন্ডিশন রিমেইন আনচেঞ্জ, তখন কোনো পরিবর্তন হবে না। মানে ইম্পসিবল কোন একটা কন্ডিশন, সেন্টেন্সটা কেমন? হি সেইড ইফ আই হ্যাড গন দ্য মার্কেট আই উড হ্যাভ সিন ইউ। সে বলেছে, সে বলেছিল আর কি, যদি আমি মার্কেটে যেতাম তাহলে আমি তাকে দেখতে পেতাম। তাহলে এটা একটা কি, মানে ইম্পসিবল কন্ডিশন, মানে এটা তো আর হবে না, হয়ে যাওয়া ঘটনা, মানে অতীতের ঘটে যাওয়া ঘটনা, আমি যাইও নি কিন্তু আমি আফসোস করছি, যদি যেতাম তাহলে এটা পেতাম। তাহলে এটা একটা কেমন ঘটনা, এটা একটা মানে ইম্পসিবল, এটা সম্ভব না হওয়া। তো এই সমস্ত ক্ষেত্রে কি বলছে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের ভার্বের কোনো পরিবর্তন হবে না। তো তাহলে কি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি হ্যাড গন, এখানেও আছে হ্যাড গন, এখানে আছে উড, এখানেও আছে উড, ওখানে আছে হ্যাভ সিন, এখানেও আছে হ্যাভ সিন। আমি জাস্ট ভার্ব গুলোকে মার্ক করে দেখালাম, বাদ বাকি প্রোনাউনের পরিবর্তন তো আমরা দেখেইছি। বুঝতে পেরেছি? আচ্ছা, উড রেদার, উড সুনার, উড রেদার, উড সুনার, হ্যাড বেটার, এগুলো কোনো পরিবর্তন হয় না। হি সেড ইউ হ্যাড বেটার গো, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, হ্যাড বেটার। হ্যাঁ, তাহলে এই রুলস এর মধ্যে পড়লো। তাহলে আমি কি লিখবো, হি অ্যাডভাইসড দ্যাট আই হ্যাড বেটার গো। জাস্ট এটা এটা এই সিস্টেম অনুযায়ী এগুলো একটু মনে রাখবো, এটা থাকলে আমরা এটা করব। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজড অ্যাজ আ ফিউচার ফর্ম বিকামস উড বি প্রেজেন্ট। দেখো এখানে কি বলা হচ্ছে, প্লাস প্লাস দেওয়ার দরকার নাই, কি বলছি দেখো। এখানে বলা হচ্ছে যে এমন কিছু কথা আমরা বলি, যে কথাগুলো বলছি এখনই, করব এখনই, কিন্তু শোনাচ্ছে ভবিষ্যৎ, অথবা করব ভবিষ্যতে কিন্তু বর্তমান ক্ষেত্রে আমি কথাগুলো বলছি। কি সব স্যার বলছে দেখো, হি সেইড আই অ্যাম সিইং দ্য ডেন্টিস্ট নেক্সট উইক। সে বলেছে কি বলেছে, আই অ্যাম সিইং দ্য ডেন্টিস্ট, আমি ডেন্টিস্ট দেখাচ্ছি পরের সপ্তাহে। সে বলছে আমি ডেন্টিস্ট মানে দাঁতের ডাক্তার দেখাচ্ছি সামনের সপ্তাহ, দেখাচ্ছি। কথাটা ভালো করে বোঝো, যে এরকম কথা তো আমরা বলেই থাকি, হ্যাঁ এই তো সামনের সপ্তাহে আমি এটা করছি। কি বলে ফেললাম আমি, সামনের সপ্তাহে করছি মানে সামনের সপ্তাহে করব, আমি করব বলিনি, করছি। তখন কি আমরা কারো কথা শুনে বলে এই তুমি ভুল কথা বলছো কাটা, আমরা সব বলবো না, কারণ আমাদের স্পোকেন এরকম কথা তো বেরোবে, এবং এই কথা আমি যার উদ্দেশ্যে বলছি সে কিন্তু বুঝেও যাচ্ছে ভবিষ্যতের কথাই সে বলছে, তাহলে সমস্যা তো কোথাও নেই। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সেন্টেন্স গুলো এভাবে তৈরি হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো সেই ক্ষেত্রে পরিবর্তনটা দেখো, সেক্ষেত্রে আমরা এই যে উড আনবো, উড, এই যে আই এম সিং দ্য ডেন্টিস্ট নেক্সট উইক, এখানে কি করা হলো, এখানে উড আনা হলো, উড বি সিং, এই যে পরিবর্তনটা ছিল কি এম সিং, আর হয়ে গেল কি উড বি সিং। হ্যাঁ, নেক্সট উইক কে ফলোইং উইক, আচ্ছা আগে যিনি বলেছিলেন হ্যাঁ দা ফলোইং উইক। তাহলে পরিবর্তনটা বুঝেছি আমরা। কেন এটা স্যার বললো আমাদেরকে, কেন এটা আমাকে বলতে হলো বলতো? কারণ আমরা তো এর আগে টেন্সের সিস্টেমে দেখেছি, স্যার এম ইজ আর ভার্বের আইএনজি কি করব, ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি। তাহলে এটা যদি আমি ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি করি হবে? এগুলো কিছু এক্সেপশনাল থাকে, এগুলো জাস্ট একটু মাথায় রাখবো। কখন এটা তাহলে ঘটছে, আমি সেন্টেন্সটা পড়ে এটা বুঝবো করব আমি ভবিষ্যতে, বলছি আমি বর্তমানে, তখন আমি উড বি ভার্বের সাথে আইএনজি, ব্যাস এইটুকু মনে রাখবো, আর কিচ্ছু না, আর কোনো ঘিজিমিজি ফুচি কিচ্ছু নেই। ঠিক আছে? আচ্ছা, যদি থ্যাংক ইউ থাকে না থ্যাংক ইউ, তাহলে থ্যাংক ইউ থাকলে কি করব, শুধু থ্যাঙ্কড করে দেবো, সাবজেক্ট থ্যাঙ্কড অবজেক্ট, আর কিচ্ছু না, সাবজেক্ট থ্যাঙ্কড অবজেক্ট। সেন্টেন্স কেমন হলো, রাকেশ সেইড টু মি থ্যাংক ইউ, তাই তো? তাহলে রাকেশ থ্যাঙ্কড মি, কিচ্ছু ঝামেলার দরকার নেই। আমরা কি করলাম, সাবজেক্ট রাকেশকে তুললাম, আর এখানে থ্যাংক ইউ যেটা আছে
তার মধ্যে থেকে থ্যাঙ্কটাকে তুলে থ্যাঙ্কটাকে থ্যাঙ্কড করে দিলাম। হ্যাঁ, কাকে বলছে? আমাকে বলছে। অবজেক্ট হচ্ছে মি। তার মানে এখান থেকে সাবজেক্ট তোলা হলো, এখান থেকে অবজেক্ট তোলা হলো, আর ভার্ব হিসেবে থ্যাঙ্কটাকে শুধু থ্যাঙ্কড করে দেওয়া হলো। যদি এই ধরনের থ্যাঙ্ক দিয়ে থাকে তখন আমরা এইরকম ভাবে করে দেবো। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কি আছে? গুড বাই, তাই না? আচ্ছা, গুড বাই যুক্ত ডাইরেক্ট স্পিচকে আমরা ইনডাইরেক্ট কি করে করব? যখনই গুড বাই থাকবে তখন আমরা কি করব? বেটকে আনবো। আই ফাই চলে এসছে। আচ্ছা, অর্পিতা সেইড গুড বাই মাই ফ্রেন্ড। তখন অর্পিতা কি বলছে? অর্পিতা বেড। কাকে বলছে? দেখো, অর্পিতা হচ্ছে সাবজেক্ট, বসিয়ে দিলাম, সাবজেক্ট বসিয়ে দিলাম। আচ্ছা, তারপর কি অবজেক্ট? কি অবজেক্ট? কি মাই ফ্রেন্ড। তাহলে মাই থাকলে কি হবে? অর্পিতা যেহেতু মেয়ে তাই হার হবে। তাহলে হার, এখানে ফ্রেন্ড আছে, আমি এখানে ফ্রেন্ডস করেছি, তাই ফ্রেন্ডই করে দেবো। ঠিক আছে, ওটা কোনো সমস্যা নয়। তাহলে অর্পিতা সাবজেক্ট, অর্পিতা কাকে বলছে? তার বন্ধুকে বলছে। এই দুটোর মাঝখানে আমরা বেড আনবো এবং লাস্টে গুড বাই কথাটাকে আনবো। এইভাবেই জিনিসগুলো হয়। ডাইরেক্ট স্পিচে গুড মর্নিং যদি থাকে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট যদি এগুলো থাকে তখন আমরা কি করব? তখন রিপোর্টেড ভার্বের সাবজেক্ট প্লাস উইশ অথবা উইশড। প্রেজেন্ট টেন্স হলে উইশ, পাস্ট টেন্স হলে উইশড। ঠিক আছে? দেখো, মানালি সেইড টু হিম গুড মর্নিং। মানালি কি বলছে? গুড মর্নিং। তাহলে মানালি এই বলাটা কি? এটাতে তাকে উইশ করা হচ্ছে, উইশ। গুড নাইট যেটা আমরা বলছি সেটা তো উইশ নয়, কিন্তু সকালবেলা গুড মর্নিং মানে তোমার মর্নিং, ওটাও একটা উইশ, কিন্তু গুড মর্নিং এর ক্ষেত্রে আমরা উইশ ওয়ার্ডটা ইউজ করব। হ্যাঁ, তাহলে মানালি উইশড হিম গুড মর্নিং, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে কি পরিবর্তন? এখানে গুড মর্নিং কথাটার মধ্যে কোন রকম আমরা প্রোনাউন, ভার্ব কোনো কিছু তো পাচ্ছি না। ইনভার্টেড করার মধ্যে শুধু এইটুকু অংশ থাকছে, তাহলে তো ঝামেলাই নেই, এটা যেমন আছে তেমনই বসিয়ে দেবো। শুধু পরিবর্তন কি? এই সেইড টুটা হয়ে গেল উইশড, ব্যাস এইটুকু হচ্ছে পরিবর্তন। তো ন্যারেশন আমাদের আজকে হয়ে গেল। আমরা দুটো ক্লাসে সম্পূর্ণ ন্যারেশনটা ভালো মতো করেছি। বাড়িতে গিয়ে ক্লাসটা আরেকবার নয় দেখে নেব, যেগুলো বুঝতে পারবো না মার্ক করে নেব, পরের দিন আমাকে এসে জিজ্ঞাসা করে নিতে হবে যে স্যার এই জায়গাটা এটা কি করে হলো, আমি বুঝতে পারছি না, ওই সময় বুঝেছিলাম এখন আমার মাথায় খেলছে না। এবং পুরো ক্লাসটা যেন খাতায় সবাই লিখে নেয়। আমি পুরো ক্লাসের পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো।